ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। একের পর এক যখন ফাঁক, গাফিলতি পুলিশ তদন্তের ক্ষেত্রে স্পষ্ট হয়ে গিয়েছে, সেই সময় এই দাবিটা উঠছে পাশাপাশি যে পুলিশ তাহলে স্বীকার করে নিক, পাপস্খলন করে নিক, দীর্ঘ যে পাপ করে এসেছে তারা এই অভয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, তার মা বাবাকে মিসগাইড করা থেকে, মিথ্যে কথা বলার থেকে, প্রত্যেকটা তথ্য প্রমাণ যত্ন সহকারে নষ্ট করা থেকে, প্রত্যেক ক্ষেত্রে ছত্রে ছত্রে যে কারে কারে মিথ্যাচার করেছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তারপর মুখ্যমন্ত্রী যখন সামনে দাঁড়িয়ে বলেন যে আমরাও ফাঁসি চাই, আমি টানা ফোনে ছিলাম, তখন প্রশ্ন জাগে যে নেপথ্যে মাথাটা আসলে কে? পুলিশ তো একা কাজ করেন এ রাজ্যে, পুলিশ তো স্বাধীন একটা অটোনমাস বডি হিসেবে কাজ করেন এ রাজ্যে। পুলিশকে তো চালায়, পুলিশকে তো জবাবদিহি করতে হয় ওপর মহলের কাছে। সেই ওপর মহলটা কারা কারা রয়েছেন তার মধ্যে, যারা এইভাবে নিখুঁত পরিকল্পনা কষে দিয়েছিলেন, পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, আর পুলিশ সেই মতো পুতুল নাচের পুতুলের মতো ঠিক সেরকম স্টেপ ফেলতে ফেলতে একটা করে তথ্য প্রমাণ লোপাট করে এসেছে। নিঃসন্দেহে 21 দিন পার হতে চলল আজ। ঠিক যেরকম ভাবে জবাবদিহি করার দায় এবার রয়েছে সিবিআই এরও, যে এতদিন ধরে নিজেদের জিম্মায় তদন্ত নিয়ে শেষ পর্যন্ত কি করলো তারা, কোন রহস্য সমাধান করতে পারলো, কাকে কাঠগড়ায় তুলতে পারলো, কোনো উত্তর নেই। এটা তো হতে পারে না, এত বড় ঘটনার পরে কোনো উত্তর নেই সিবিআই তরফ থেকে, এটা অসম্ভব। অতএব জবাবদিহি করার দায় যেরকম রয়েছে সিবিআই এরও, মানুষের প্রশ্নের সম্মুখীন হওয়ার সময় যেরকম এসেছে সিবিআই এরও, ঠিক সেরকম ভাবেই এই বিভিন্ন ধরনের ফোঁস করা, হুমকি দেওয়া, হুঙ্কার ছাড়া, থ্রেট করা, এগুলোর পাশাপাশি পাপস্খলন করে স্বীকার করে নেওয়ার দায়টাও বোধহয় রাজ্যের পুলিশের, যে আসলে কত যত্ন সহকারে সুপরিকল্পনা করে সুপরিকল্পিত উপায় একটা করে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। আমি আবারও বলছি, এই সময় দাঁড়িয়ে সত্যি এখন দুটো মাত্র পক্ষই দাঁড়িয়ে রয়েছে, এক অভয়ার পক্ষ, আর দুই ধর্ষকদের পক্ষ বা ওরফে কপিল সিব্বলের পক্ষ। এর বাইরে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কোন পক্ষে। যদি এখনো বিচার না হয়, এখনো আসল ধর্ষকদের চিহ্নিত না করা যায়, আসল অপরাধীদের চিহ্নিত না করা যায়, ঠিক যেরকমভাবে সিবিআইকে এর জবাবদিহি করতেই হবে, কোনো উপায় নেই পালাবার, কোনো পথ নেই, ঠিক সেরকমভাবেই বিভিন্ন সময়ের ফোঁস, বিভিন্ন সময়ের ফাঁসি, এগুলো দিয়ে আর ঢাক গুড়গুড় করে এতদিনের পাপ সেগুলোকে ঢাকা যাবে না। স্বীকার করতে হবে যে আসলে কিসের জন্য, কার ইনস্ট্রাকশনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা তথ্য প্রমাণ লোপাট করেছে, গায়েব করেছে শুধুমাত্র পুলিশ আর কেউ নয়। প্রশ্ন করবো একের পর এক, তবে তার আগে দেখে নেব দিনভর কিরকম জমজমাট ছবি থাকলো আজ প্রতিবাদের, আর তার সঙ্গে একাধিক বিতর্কিত বক্তব্যেরও। আসলে আগুনটা নিভছে না, এখনো একই দাবি, একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এবং সেই আরজি করের দাবিতেই যখন
রাস্তায় স্লোগানের পর স্লোগান উঠছে, এক জায়গায় নিয়ন্ত্রণ করা হচ্ছে, এক দলকে হুমকি দেওয়া হচ্ছে, পাশের আরেক দল সজাগ হচ্ছেন, তারা রাস্তায় নামছেন। এক দলকে শোকজ করা হচ্ছে, এক দলকে আটকানো হচ্ছে, এক দলকে আটক করা হচ্ছে, আরেক দল রাস্তায় নামছেন। সত্যি সত্যি এই মুহূর্তে নাজেহাল অবস্থা রাজ্যের শাসকের, প্রশাসনের। তারপরও একের পর এক ফাঁকগুলো সামনে চলেই আসছে। যেরকম গতকাল যে অডিও শুনিয়েছিলাম, অডিও ক্লিপ, যেখানে আরজি কর থেকে ফোন করে খবর দেওয়া হয়েছিল অভয়ার বাবা এবং মাকে, কিরকম শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে মিথ্যাচার করা হয়, কিভাবে কি ভাষায় একজন বাবা একজন মা তার যার একমাত্র কন্যার ধর্ষণ করে খুন করা হয়েছে তাদেরকে কিভাবে খবর দেওয়া হয়, সেগুলো শোনাচ্ছিলাম। আমি জানি না সেগুলো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শুনেছেন কিনা, নাকি এক্ষেত্রে তার মনে হচ্ছে কিনা সবটা এআই করা কিনা। কিন্তু এরপর পাশাপাশি আরও একের পর এক ছবি ভিডিওগুলো ক্রমশ সামনে আসছে। আমি আবারও বলি যে আমরা না তো পুলিশ, না তো তদন্তকারী দল, না সিবিআই এর কোনো প্রতিনিধি। তাই পুলিশের কাছে যে তথ্য প্রমাণ, যে ছবিগুলো অনেক আগে ছিল, যেগুলো ইচ্ছে করে লোপাট করা হয়েছে, দেখানো হয়নি, সামনে আনা হয়নি, যেগুলো এতদিন ধরে সিবিআই সযত্নে লালন পালন করছেন, এখনো পর্যন্ত তার কুলকিনারা করতে পারেনি, সেগুলো অনেক পরে সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছচ্ছে। আর আসার পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখাবো সেমিনার রুমের সেই জায়গা, সেই গদি যেখানে অভয়ার দেহটা পাওয়া যায়। একাধিক প্রশ্ন ছিল যে সত্যি সত্যি সেমিনার রুমের এই জায়গাতেই অভয়ার ধর্ষণ করে খুন করা হয়েছে, নাকি টেনে হিচড়ে এখানে নিয়ে আসা হয়েছিল। অভয়ার মা আগের দিন বলছিলেন যে তার মেয়েকে প্রথমে যারা দেখেন যে লাল চাদর গায়ে দিয়ে, পরবর্তীকালে চাদর বদলে দেওয়া হয়। ঠিক যদি এই ছবি আমরা দেখি, যে ছবি আমাদের সামনে এসছে, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি, সেখানেও দেখবেন যে লাল চাদর কোথাও একটা রয়েছে, তার উপরে নীল চাদর চাপানো হয়েছে। অভয়ের মা বলছেন যেভাবে তার মেয়েকে তারা দেখেছিলেন, যেখানে দুটো পা চিড়ে ফাঁক করা ছিল, তারপর যখন তাকে অন্য সময় দেখা হয়, যখন পরে তারা দেখেন, তখন দেখেন যে পা দুটোকে সমানভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তার থেকেও বড় জায়গা, যে ছবিটা আমরা পেয়েছি সেই ছবিটারই একদম হুবাহু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি, কারণ সেই ছবি আপনাদের জন্য খুবই বিরক্তিকর হতে পারে, কষ্টকর হতে পারে, তাই হুবাহু সেই ছবি আমি দেখাচ্ছি না। দেখবেন যে গদির ওপরে অভয়াকে পাওয়া গিয়েছে, সেই গদিটার যে চাদর ছিল, অর্থাৎ এই যে চাদরটা দেখতে পাচ্ছেন হালকা আকাশি রঙের, সেটা টান টান করে পাতা ছিল, একদম টান টান করে, কোথাও 1 ইঞ্চি ভাঁজ ছিল না। শুধু তাই নয়, মাথার উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ল্যাপটপ, বই আর কিছু ফাইল কাগজপত্র, সেগুলো পর্যন্ত একদম যেভাবে রাখা, যেন মনে হচ্ছে পাশে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কেউ রেখে দিয়েছে। যদি এই গদির ওপরই অভয়া বিশ্রাম নিচ্ছিলেন এবং তারপরে সে আক্রমণ করা হয়, এবং যেখানে মনে করা হচ্ছে অপরাধী এক নয় একাধিক, তাহলে আদৌ এই অবস্থায় তার দেহটা পাওয়া সম্ভব নয়। সেখানে সব কিছু একদম হুবহু এরকম রয়েছে, একদম টান টান গদি রয়েছে, টান টান ফাইল রয়েছে, ল্যাপটপ পর্যন্ত গদির বাইরে একটুও সরেনি, এরকম হওয়া সম্ভব নয়। অতএব বারবার করে যে প্রশ্ন সামনে আসছে, তা আমি আবারও সে একই প্রশ্ন তুলে ধরি, যে এই গোটা বিষয়টা অন্য কোথাও হয়তো হয়েছিল এবং পরে সেটাকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যে ঘটনাস্থল সেটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। দিন যত যাচ্ছে তত বেশি স্পষ্ট হচ্ছে যে একটু একটু করে কিভাবে গোটা বিষয়টাকে সাজানো হয়েছিল। এমনকি 14ই আগস্ট রাত্রে যখন আরজি করে তাণ্ডব হয়, সেই সময়তেও নাকি পরিকল্পনা করে নির্দিষ্ট জায়গাতেই তাণ্ডব করা হয়েছিল। অনেকেই বলছিলেন যে যারা ভাঙচুর করতে এসছে তারা হয়তো অশিক্ষিত, তারা 3rd ফ্লোরকে 3 তলা ভেবেছে। আজ্ঞে না, তারা তো সমস্ত হোমওয়ার্ক করেই এসেছে, তাদের 3 তলায় যাওয়ার ছিল, এমার্জেন্সিতেই যাওয়ার ছিল, ঠিক যেখানে যেখানে যা যা নষ্ট করার ছিল তাই তারা করেছে। যেরকম রস্টার যে খাতা হয় বা রেজিস্টার বুক হয়, সেটা আজ পর্যন্ত পাওয়া জিনিসটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। নিচের কোয়ার্টারের যে সিভিক ভলেন্টিয়ারের ড্রেস, সেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। যেখানে মনে হয়েছে ভাঙচুর করার, সেখানে ভাঙচুর করা হয়েছে, যেগুলো মনে হয়েছে পুড়িয়ে দেওয়ার, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, পুরোটা সুপরিকল্পিতভাবে। আর দিন যত যাচ্ছে তত বেশি স্পষ্ট হচ্ছে যে কতটা নিখুঁতভাবে অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা হয়েছে। গতকাল ভাইরাল অডিও কলের পর আজ কিছু ছবি সামনে এসেছে, গতকাল চাদরের রহস্য সামনে এসেছে। 3 বার 3 রকমের চাদর কেন, এই প্রশ্ন যখন সামনে এসেছে, ঠিক তখনই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি আসরে নেমেছিলেন। অভয়ার পরিবারের কি অভিযোগ, আর কলকাতা পুলিশ সেটাকে খণ্ডন করে কি বলছে, দেখাবো শুরুতে। হয়তো হয়েছে যে প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল
আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে। এই ফটোটাও আমরা দেখেছি এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি সেটা সবুজ চাদরই দেখেছি আমরা। আজকে সারাদিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল, কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ। আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বলছেন যে সবকিছু সেখানে পুলিশের সামনে, চিকিৎসকের সামনে সবকিছু রেকর্ড করা হয়েছে, ছবি তোলা হয়েছে। যদি তিনি সম্পূর্ণ এড়িয়ে গেলেন যে ছবি সামনে এসেছে, যে ছবি আপনি দেখতে পাচ্ছি, আমি সরাসরি সেই ছবিটা দেখাইনি, কারণ সেখানে অভয়ার দেহ রয়েছে, তাই তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখালাম একদম হুবাহু। সেখানে কিন্তু লাল রঙের চাদর তখনও দেখতে পাওয়া যাচ্ছে, অতএব লাল রঙের চাদর ছিল। এখনো বোধহয় মিথ্যে বলে যাচ্ছেন ডিসি সেন্ট্রাল। শুধু তাই নয়, তিনি বলছেন যে সেখানে চিকিৎসকেরা ছিলেন, সেখানে পুলিশ ছিল, আর কারা কারা ছিলেন ম্যাডাম সেটা বলছেন না আপনারা। অপরাধ স্থলের যে ভিডিও এর আগে সামনে এসেছিল সেখানে স্পষ্ট গিজ গিজ করছে লোক সেখানে ছিল। এই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির অভিযোগ করেছিলেন যে 51 ফিটের রুমের কর্ডন করা হয়েছিল 40 ফিট। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন খোদ অভয়ার মা। আসলে কোনটা সত্যি সেই ছবি আপনারাও দেখতে পাচ্ছেন, যেখানে সেমিনার রুমের বাইরে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লোক গিজগিজ করছে, তারা ঢুকছে বেরোচ্ছে। ভেতরের ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। কর্ডন করা এলাকা কতটুকু সেটা এই ভিডিওগুলো থেকে স্পষ্ট হচ্ছে। এবং সেখানেও একাধিক অপরিচিত ব্যক্তি, যারা সবাই চিকিৎসক নন, যারা সবাই পুলিশ কর্মী নন, তারা তাহলে কারা? এর উত্তর আজ পর্যন্ত দিতে পারলেন না ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। দুটো বক্তব্য দেখাবো আপনাদের, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি কি বলছেন আর অভয়ের পরিবার কি বলছেন। যদিও এই ভিডিওগুলো এখন সামনে রয়েছে, চাক্ষুষ রয়েছে, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে কে মিথ্যে বলছে আর কে সত্যি। না, লাল গেঞ্জির একটা শুয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। আচ্ছা, তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার সে তারাই জানে। অথেপ ছত্রে ছত্রে মিথ্যে। আমার অতিথিদের কাছে আসার আগে জাস্ট 40 মিনিটের যে রহস্য রয়েছে সেই রহস্য নিয়ে পরপর কয়েকটা প্রশ্ন করবো, তারপর আমি আসছি বাকিদের কাছে। প্রথম বিষয় হচ্ছে, দেহ উদ্ধার করা হয় সকাল 9:30। যদিও এর অনেক আগে অভয়ার হত্যা করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী সকাল 7টা থেকে 8টার মধ্যে সেখানে সন্দীপ ঘোষ সহ আরও তাবর রতি মহারতি পৌঁছে গিয়েছিলেন। গিজ গিজ করছে লোকজন। তারপরও সকাল 9:30-এ অফিসিয়ালি বলা হয় নাকি দেহ উদ্ধার করা হয়েছে। টালা থানায় খবর দেওয়া হয় 10:10-এ। এই 9:30 থেকে 10:10 পর্যন্ত এই 40 মিনিট যে কি করলেন তারা, এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। একটা এত বড় সরকারি হাসপাতাল যদি ধরেও নি 9:30-এ দেহ উদ্ধার হয়েছে, অভয়ার দেহটা দেখতে পেয়েছেন, তাহলে সঙ্গে সঙ্গে ফোন করা উচিত ছিল না? 10:10 বাজিয়ে দিলেন তারা। টালা থানার দূরত্ব 4 কিলোমিটার। আরজি কর হাসপাতাল থেকে টালা থানার দূরত্ব মাত্র 4 কিলোমিটার।
পৌঁছতে সময় লাগে মাত্র 5 মিনিট। নিঃসন্দেহে গাড়ি করে গেছেন, কেউ রিক্সা নিয়ে বা হাঁটা পথে যাননি। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর, এত বড় চিকিৎসকের তার দেহ উদ্ধার হওয়ার পর, অথচ পুলিশ পৌঁছয় 20 মিনিট পর। সবচেয়ে বড় কথা, ফোন করে খবর দিলেই পুলিশের চলে আসার উচিত ছিল 5 মিনিটের মধ্যে, অথচ প্রায় 20 মিনিট পর পুলিশ সেখানে এসে পৌঁছয়। কেন, কিসের জন্য, কোনো উত্তর নেই। এই 40 মিনিট কি করেছে সন্দীপ ঘোষ, কাদের সঙ্গে ফোনে কথা বলেছে, কাদেরকে ওখানে এন্ট্রি দেওয়া হয়েছে, দফায় দফায় কি কি মিটিং হয়েছে, কোনো উত্তর নেই। 1 ঘন্টা খোলা ছিল অপরাধ স্থল। যদি ওনাদের তথ্য প্রমাণ অনুযায়ী যে টাইম নথিভুক্ত মুক্ত করা হয়েছে, অর্থাৎ 9:30, সেই অনুযায়ী বলা হয়, তাহলেও প্রায় 1 ঘন্টা খোলা ছিল অপরাধ স্থল, যেখানে কোনো কর্ডন করা ছিল না। অর্থাৎ অনায়াসে যে কেউ অভয়ার দেহ পর্যন্ত পৌঁছে যেতে পারত। আর যদি সূত্র অনুযায়ী ধরা হয় তাহলে এই টাইমটা আরও বেশি, কারণ ভোর 4টে নাগাদ ঘটনা ঘটেছে এবং সকাল 7টা থেকে 8টার মধ্যে সবাই জেনে গিয়েছিল, এবং 8টার পর যেরকম সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি সন্দীপ ঘোষ নিজে সেখানে প্রেজেন্ট ছিলেন, এবং সেখানে আরও অনেকে, এমনকি অন্যান্য হাসপাতাল থেকে আসা পর্যন্ত লোকজন, পুলিশ, সিভিক, ইন্টার্ন, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তার, আয়া, নার্স, আরও অনেক মানুষ সেখানে ঢুকে গিয়েছিলেন। অথচ এত কিছুর পরেও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, যিনি আপাতত এখন ব্যাটন দায়িত্ব তুলে নিয়েছেন কথা বলার জন্য, তিনি কি বলছেন দেখুন। আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন। দেখুন, আমরা টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10 তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। ওখানে যাওয়া সম্ভব না, ওখানে আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমি জানি না যে একজন পুলিশ অফিসার হয়ে যে ছবি সামনে দেখতে পাওয়া যাচ্ছে, যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে, এতদিন পর্যন্ত তবু একটা বিশ্বাসযোগ্য জায়গা ছিল যে হয়তো বিশ্বাস করার কোনো কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তিনি সারাক্ষণ ফোনে ছিলেন, কিন্তু এরপর এখন তো সমস্ত ভিডিওগুলো সামনে আসছে, সব ছবিগুলো সামনে আসছে। এরপরও উনি বলে যাচ্ছেন যে কর্ডন করা জায়গার মধ্যে কারোর ঢোকা সম্ভব নয়, ওখানে কেউ ছিল না, সব কিছু গার্ড করা ছিল। তাহলে এই যে ছবিগুলোতে এত মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিন এত মাথা দেখতে পাওয়া যাচ্ছে, এরা কারা? বিষয় হচ্ছে, যদি সত্যি তথ্যগুলো এখনো পর্যন্ত প্রাণপণে চেপে রাখা যায়, তাহলে সত্যি আমরা ধর্ষক পর্যন্ত, অপরাধী পর্যন্ত আদৌ পৌঁছতে পারবো কি? আর সিবিআই যদি সবকিছু আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষ বুঝতে পারছে, সিবিআই কিচ্ছুটি বুঝতে পারছে না, এটা তো সম্ভব নয়। তাহলে তারাই বা সেগুলো নিয়ে চাপ দিচ্ছে না কেন, সেগুলো খোলসা করছে না কেন? যদি পুলিশের তরফ থেকে গাফিলতি হয়, সেটাই বা সিবিআইয়ের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না কেন? এটার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, বিজেপি মুখপাত্র চিকিৎসক অর্চনা মজুমদার, রয়েছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য, রয়েছেন আরেকজন চিকিৎসক প্রসূন কুমার ঘোষ, এবং রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি এক এক করে আসি। প্রথমেই প্রসূনবাবু আপনার কাছে এবং অর্চনাদির কাছে আসবো, আপনারা দুজনেই চিকিৎসক। এত বড় একটা ঘটনা ঘটার পর এতগুলো প্রশ্ন, পুলিশে এতগুলো ভূমিকা রয়েছে, এরপরও বলা হচ্ছে যে সব কিছু স্বাভাবিক ছিল, সমস্ত টাইমে খবর দেওয়া হয়েছে, পুলিশ সেখানে এসছে, জায়গা কর্ডন করা ছিল। আপনারা নিজেরা চিকিৎসক, নিজেরাও জানেন, এত বড় ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গে পুলিশের পৌঁছানো উচিত ছিল না? সেখানে এত গাফিলতি, এত ফাঁক থাকছে কিভাবে? দেখুন, আমি একটা কথা বলি, যে ঘটনার পরিপ্রেক্ষিতগুলো যদি দেখেন, যে কখন ঘটেছে, কখন বডিটা দেখা গেছে, কখন সবাই সেখানে পৌঁছেছে, কখন টালা থানাকে রিপোর্ট করেছে, এগুলো আজকে বাইরে এসছে। আমি আবার আপনাদের সবাইকে বলছি, আমি পশ্চিমবঙ্গ, কলকাতার পুলিশের ওপরে এবং সমস্ত রাজ্যের পুলিশের ওপরে সবসময় সহানুভূতি রাখি এবং বিশ্বাস রাখি। তবু কোনো না কোনো জায়গায় সময়ের হিসেবে কিছু জিনিসকে মানা যাচ্ছে না। এবারে এখানে প্রশ্ন আসতে পারে যে সময় পুলিশ যে জায়গাগুলোতে সার্চ করেছে বা যে জিনিসগুলোকে তুলেছে, সেইগুলো তুলে 2 দিন পরে সেটা সিবিআইয়ের হাতে গেছে। এবং এখানে ম্যাডাম আমি একটু বলছি, হ্যাঁ, এবং এখানে সিবিআইয়ের কাছেও একটা ধারা আছে যে 210, তাতে করে যদি কখনো ওনারা মনে করেন যে কোনো জায়গাতে ট্যাম্পারিং অফ দ্য এভিডেন্স হয়েছে, তাহলে কিন্তু ওনারা অবশ্যই
যারা যে এখানে ইনভেস্টিগেটিং লোক ছিলেন তাদের বিরুদ্ধে যেতে পারেন বা তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তবু আমি সবাইকেই বলবো ম্যাডাম, আপনাদের এই যে ঘটনা ঘটেছে এ তো শতাব্দীতে একটা ঘটে, এটা একটা সিস্টেমকে ধাক্কা মারা। যদি কোনো জায়গায় কোনোভাবে কোনো ডকুমেন্টস ট্যাম্পারিং হয়ে থাকে বা যেটা আপনি একটু আগে বললেন যে ঘটনাস্থলে অনেক লোক পৌঁছে গেছে যে জায়গা থেকে এটা ঘটনাটা ঘটেছে, ছবি দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। দেখুন আপনি কর্ডন করা আমাদের পাশে এখনো চলছে, কর্ডন করা যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যেও 4-5খানা মুখ দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই সেটা দেখুন দেখা যাচ্ছে। এই জিনিস যদি ডকুমেন্টকে ট্যাম্পারিং করে, আমি বলবো সিবিআই এর কাছে সমস্ত রকমের উপায় আছে এবং 3 ডাইমেনশনাল ম্যাপিং করেছেন ওনারা, এবং তাতে করে যদি কোনো জায়গায় ট্যাম্পারিং অফ দ্য ডকুমেন্টস হয়ে থাকে তারা সব সময় যেন তাদের ডাকে এবং যারা ডকুমেন্টস ট্যাম্পারিং করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমি সিবিআই এর উপরেও ভরসা রাখি, কলকাতা পুলিশ তার যা পরিশ্রম তারা করে তাদের উপরেও ভরসা রাখি। না, আপনি এখনো এই ছবিগুলো দেখার পর আপনার মনে হচ্ছে কলকাতা পুলিশের উপর ভরসা রাখার জায়গা এখনো পর্যন্ত রয়েছে? ম্যাডাম জানেন তো, আমি এই কারণেই বলছি যে কলকাতা পুলিশ ঠিক ভুলটা পরে যে দোষী ধরেছিল, আমরা প্রত্যেকে এখন সাগ্রে তাকিয়ে আছি সিবিআই এর দিকে। অন্তত সিবিআই যেন এর কোনো সঠিক সূত্র বের করে এবং সত্যি দোষী যদি আরও কেউ হয়ে থাকে, আরও কোনো জায়গায় হয়ে থাকে, সিবিআই যেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে তাকে আইনের সামনে আনে। আমি আসবো, মানে আমার ইনফ্যাক্ট আপনার কাছে আরও একাধিক প্রশ্ন রয়েছে, কারণ আপনি বলছেন যে পুলিশের উপরে আপনি এখনও আস্থা রাখছেন এবং আপনার মনে হচ্ছে যে তবু তো কলকাতা পুলিশ, মানে এর সারমর্ম যা দাঁড়ায় কলকাতা পুলিশ তবু তো একজন কাউকে সামনে ধরেছিল, এখন তো সিবিআই এখনও আর এরপর নেক্সট কাউকেই সামনে কাঠগড়া দাঁড় করাতে পারেনি। আমি একটু উত্তর নিই অর্চনা মজুমদারের কাছ থেকে। অর্চনাদি বলুন। আমি জানি না আমার ফ্রেটার্নিটির ডাক্তারবাবু কোন বাধ্যবাধকতার জন্য আজকে এখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের বিশ্বাস ভরসা বলছেন। রাজ্যের মানুষ কিন্তু আপনার কথা তো পছন্দ করছেই না, আপনাকে হয়তো ক্ষমা নাও করতে পারে। আমি আমাকে আমার উত্তরটা বলতে দিন। আমি ওই দিন ঘটনাস্থলে নিজে ছিলাম, 1:30 থেকে 2টায় পৌঁছেছি, সেমিনার রুমেও ছিলাম। অবাধ, আমাদের মতো যারা ডাক্তার আমাদের কেউ কোথাও আটকায়নি, কোথাও যাবার বাধা ছিল। ওখানে কোনো কর্ডন ব্যারিকেড কিচ্ছু ছিল না, শুধু যেখানে পেশেন্ট সেখানে একটা ধরুন ওই যেই বেডটা, মানে যেই ফ্লোরের ওপরে যে ম্যাট্রেসে ছিল বডি পরে, তার সামনে একটা সাদা চাদর দিয়ে আছে এবং ও ছিল পুরো নীল রঙের একটা ম্যাট্রেসের ওপরে, কোনো বেড ফেড কিছু না। আপনি যদি দেখেন পরে দেখুন। 2 নম্বর, পুলিশ এবং অপ্রয়োজনীয় লোকজনে ওটা ভরাট এবং সারাক্ষণ আলোচনা চলছিল, যেখানে আমাদের তিলোত্তমার মা বাবা হলের বাইরে ছিল, দে ওয়ার নট অ্যালাউড, বাকি সবাই অ্যালাউড। 3 নম্বর, পুলিশকে যেভাবে ছো মেরে বডি ডিসপোজ অফ করার যে তারা ছিল, তাতে কি পুলিশের কোনো ইন্টারেস্ট নেই? পুলিশের মাথার ওপরে যে রাজনৈতিক লোকগুলো তাদের চালায়, সেই আমি দেখেছি ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এবং আপনার কমিশনার পুলিশ 3 জন উপস্থিত ছিলেন ওখানে, 2 জন, একজন এমএলএ, একজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। হোয়াট ওয়াজ দেয়ার জব? আর বাকিদের তো এখন সব আপনারা আইডেন্টিফাই করছেন, ভিডিও বেরোচ্ছে। সুতরাং এই লোকগুলো কি আপনি বলুন, একজন ডাক্তার ওখানে থাকার জন্য পুলিশ অ্যালাউ করতে পারে? আপনার বিশ্বাস আছে, থাকুক, যার বিশ্বাস তার কাছে। মানুষ যেভাবে আমি একটা নিজস্ব মোবাইল থেকে আমি কমিশনার পুলিশকে ইমেল করেছিলাম ঠিক 4:30 সময়, যে 4টে বেজে গেলে আমরা কিন্তু ডিসপোজ অফ করতে পারি না এবং আমাদের এই বিশ্বাস নেই, আমরা আনিসের বেলা আমরা পরে সেকেন্ড পোস্টমর্টম করতে পেরেছি, প্লিজ ডোন্ট ডিসপোজ অফ দ্য বডি। আমার সে মেইল এখনও আছে, কমিশনার পুলিশ জানে এবং আমি বারবার বলছি। কিন্তু চিলের মতো ছো মেরে বডি নিয়ে টাকা থানা যেভাবে মা বাবাকে ডিপ্রাইভ করে, যে স্টুডেন্টগুলো এত বছর ওর সাথে পড়লো, তারা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, অন্তত শত ফার্স্ট ইয়ার থেকে পিজিটি পর্যন্ত, কেউ তাদের বন্ধু সহপাঠীর মুখ দেখতে পেল না। যেভাবে পুলিশ তুলে নিয়ে চলে গেল, আপনি বলুন তাদের কোনো ইন্টারেস্ট ছিল না, দে হ্যাড নো আদার অপশন। তারা আমাকে বলতে দিন, তবু আপনি তাদের রেসপেক্ট করুন, তাদের বিলিভ করুন, আপনি করুন, আমার আপত্তি নেই। কিন্তু আমি একজন বাংলার মহিলা, একজন চিকিৎসক, একটা মেয়ের মা, যে মেয়ে ডাক্তার রাতে ডিউটি করে, আমি নিজেও ডাক্তারি করেছি, সেই জায়গার থেকে আমি বলতে পারি যে এই যে আমরা তিলোত্তমাকে হারালাম, একটা উডবি পালমোনোলজিস্ট, যে মেয়েটা 1 বছর পরে, যার ফিউচার একটা ব্রিলিয়ান্ট ফিউচার পোস্ট কোভিড পিরিয়ডে, সেই তার স্বপ্নটাই অঙ্কুরে বিনাশ হয়ে গেল, যার জন্য ফেরত দিতে পারবে না। কি করেছে আপনি আমায় বলুন? পুলিশ
শুধুমাত্র প্রমাণ লোপাট নয়, আপনার এফআইআর করেছে কখন? বডি ডিসপোজ হয়ে যাবার পরে। কেন পুলিশকে এটা জানে না? আমরা ফরেন্সিকে পড়িনি, আপনি পড়েননি, আপনার ইনকোয়েস্ট করা যায়? আপনি বলুন না, আমরা তো এফএসএম পড়ে এসেছি, আমরা তো পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। টিল ইউ হ্যাভ বিলিভ ইন দেম, আপনার বিশ্বাস থাকুক। কিন্তু আপনি যদি একটা মেয়ের বাবা হন, আপনার মেয়ে যদি বড় হয়, আপনাকে কিন্তু ক্ষমা করবে না তার যখন এই ধরনের ঘটনা ঘটে। মর্গে 4টে লাশ দুদিন আগে থেকে পড়ে আছে, তাই সেই মেয়েগুলোর হয়নি। আপনি শ্মশানে 2টো বডি পোড়ানো হয়নি। যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, এত তাড়াতাড়ি করেছিল, ভুল হয়েছে ম্যাডাম, কারণে তৃণমূলের আমিও মেয়ের বাবা, আমিও বলছি যেখানে যেখানে গন্ডগোল হয়েছে তাদের ধরে শাস্তি দেওয়া হোক। কোনো উত্তর নেই। আমি তো বলছি যদি এখন সিবিআই এর হাতে, সিবিআই কঠিনতম শাস্তি দিক। এটা আমাকে বলতে সময় দিতে হবে, তাহলে আমি বলবো। না সিবিআই কঠিনতম শাস্তি দেবে, আমরা তো নিশ্চয়ই সেদিকে প্রত্যাশা করে রয়েছি। সিবিআই তদন্ত করছে, কবে শেষ হবে মানে সেই প্রশ্নও করছি, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত এত দেরিতে আমরা জানছি। আমি 3টে অডিও দেখি আমি আসবো শতরূপ এবং নন্দিনীদির কাছে, যে অডিওগুলো গতকাল থেকে অনেক মানুষের ঘুম কেড়ে নিয়েছে। আমি জানি না যে যারা হাসপাতালের কর্মরত, যারা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা যদি হাসপাতালের ধরনের কোনো ঘটনা হয়, এমনকি যদি ডাক্তার ছেড়েও দিন, যদি পেশেন্ট পার্টিরও কোনো কেউ মারা যায়, তাহলে কিভাবে খবর দেয় আমার জানা নেই, কি ট্রেনিং দেওয়া হয়। কিন্তু যেভাবে কোথাও অভয়ার বাবা মাকে তার মেয়ে সম্পর্কে বলা হয়, গতকালের পর থেকে সেই অডিওগুলো আমাদের কানে বাজছে, এবং যেখানে সবাই জানে, যেখানে পুলিশ চলে এসছে, তারপরও বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ, একটু তাড়াতাড়ি চলে আসবেন। তারপরও থানাতে গিয়ে জিডি করা হচ্ছে, অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। এ তো পুলিশকে ধোকা দেওয়া, বাবা মাকে ধোকা দেওয়া। পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে গিয়ে এফআইআর করা হচ্ছে, ছত্রে ধোকা দেওয়া। এরপর বিশ্বাসের জায়গা থাকে। আমি 3টে অডিও একবার শোনাবো। প্রথম অডিও সকাল 10টা নাগাদ যখন ফোন করা হয় প্রথম। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। আমি জানি না যে কিভাবে একজন বাবা মায়ের সঙ্গে কথা বলা উচিত। তার মেয়ে সারা রাত 36 ঘন্টা ডিউটি করলো, তারপরে তার মেয়ে রাত্রে ফোনে কথা বললো, খাওয়া দাওয়া করে ঘুমোলো, সকালবেলা বারবার করে বলা হচ্ছে আপনি চলে আসুন, আপনার মেয়ে একটু অসুস্থ বোধ করেছে, আপনারা চলে আসুন। আসুন না, বলছি না আসতে। এমনকি যখন চরম খবরটাও দেওয়া হচ্ছে, সেটাও কি অবহেলায়, তাচ্ছিল্যের সঙ্গে। আমি জানি না যে কোথায় কোন হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার এরকম ট্রেনিং পান, আমার জানা নেই। শুনুন পরের ফোন। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। একবার অসুস্থ হয়েছে, আরেকবার বলছি এমার্জেন্সিতে নিয়ে চলে এসেছি, অথচ এমার্জেন্সিতেও তার দেহ ছিল না, আবার তাকে ডিপার্টমেন্টে, সেই চেস্ট ডিপার্টমেন্ট বা যেখানে সেমিনার রুম রয়েছে সেইখানে নিয়ে যাওয়া হয়। শুরু থেকে ছত্রে, এবং এগুলো হচ্ছে তখন পুলিশ উপস্থিত সেখানে, এগুলো হচ্ছে তখন সন্দীপ ঘোষ, তখনকার তৎকালীন অধ্যক্ষ, তিনি ওখানে উপস্থিত, আরও প্রচুর শয়ে লোক আমি দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে। অথচ বাবা মাকে মিথ্যে কথা বলা হচ্ছে নন স্টপ। লাস্ট ফোন তখন প্রায় ঘড়ির কাঁটায় 11টা, তখন তার
মাকে বাবাকে কি বলা হচ্ছে শুনুন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। একটা কিংকর্তব্য বিমূঢ় বাবা, পাশ থেকে মায়ের আর্তনাদ, এটা কি হলো, এটা কি বলছে, হতে পারে না। আর তার সঙ্গে আপনাদের আসতে বলছিলাম না তখন বারবার করে, শুনুন আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে, হয়তো কিংবা হয়তো মারা গেছে, এই ধরনের কথা। আমি জানি না যে এটা পুলিশের উপস্থিতিতে, বড় বড় চিকিৎসকদের উপস্থিতিতে এটা বলা হচ্ছে। আমি আবারও বলি, শতরূপ এখানে রয়েছেন, কোন কোন ধারাপাতে, কোন সাইকোলজিতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এভাবে একজন ডাক্তার, একজন চিকিৎসক, একজন MBBS ডাক্তার যিনি MD করছেন, তার বাড়িতে এইভাবে খবর দিতে হয় আমার জানা নেই। এবং তারপরও পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এবার কিন্তু প্রশ্ন করলে ফোঁস করতে হবে। অনেক হয়েছে, অনেক প্রতিবাদ অবরোধ হয়েছে, এবার কিন্তু পাল্টা উনিও ব্যবস্থা নিতে পারেন। পুলিশ যা করার সব করে দিয়েছে, উনি টানা নাকি ফোনে ছিলেন, এবার সিবিআইকে এখন জবাবদিহি করতে হবে। কিন্তু এই এতগুলোর যে প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে, আমি আবারও বলছি শত্রুবা, আমরা পুলিশ নই, আমরা সিবিআই নই, এই সমস্ত জিনিস হয়তো ওদের কাছে অনেক আগে এসছে, আমাদের কাছে অনেক পরে এসছে, কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমরা যখন দেখিয়েছি, শুনেছি, আমরা সত্যি সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি। কালকে থেকে যখনই অডিওটা শুনছি না, যখন মারা যাওয়ার কথাটা ফাইনালি বলছে, সে তো আছেই, আমার এত কষ্ট হচ্ছে। প্রতিবার যখন প্রথম ফোন কলটায় যখন বলছেন যে আপনার মেয়ে খুব অসুস্থ, আর পেছন থেকে তার মা জিজ্ঞেস করছেন যে ওর কি জ্বর হয়েছে, এত কষ্ট হচ্ছে না খালি মায়ের এই প্রশ্নটা শুনে, যে মা তো তিনি মেয়ের সবচেয়ে বড় বিপদ কল্পনা করতে পারছেন এইটা, যে আমার মেয়ের জ্বর এসেছে, যেখানে কিনা ততক্ষণে তার মেয়ের সাথে মানে যা হয়েছে আমরা জানি, মানে একজন মায়ের কল্পনাটা, মানে আশঙ্কাটা তাকে ওই অবধি নিয়ে যেতে পারছে। মানে এইটা যতবার শুনছি এত কষ্ট হচ্ছে না, মানে আমার মানে সত্যি কি বলবো জানি না। মানে কালকে থেকে আমি দেখছি, এটা সামনে আসার পর থেকে তৃণমূলের অনেক লোকজন এটা বলার চেষ্টা করছেন যে হাসপাতাল থেকে যখন কারোর মৃত্যু সংবাদ বাড়িতে দেওয়ার জন্য ফোন করা হয়, একবারে বলা হয় না সেটা মারা গেছে, একটু খুব অসুস্থ, আপনারা চলে আসুন, এটাই সাধারণত বলা হয়। কেননা সরাসরি মুখের ওপর মৃত্যু সংবাদটা দেওয়া হয় না, রইয়ে সইয়ে দেওয়া হয়। কিন্তু আবার এটা যদি তর্কের খাতিরে মেনেও নিই, তেমন আবার এইটাও ঘটনা, ফাইনালি যখন মৃত্যু সংবাদটা দেওয়া হয় তখন কিন্তু মৃত্যুর কারণটাকে মিথ্যে বলা হয় না। ঠিক, কেউ যদি জন্ডিসে মারা গিয়ে থাকে, বলা হয় না যে পা পিছলে পড়ে মাথা ফেটে মারা গেছে। অতএব যখন বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, বা কারোর অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় কেউ বলে না যে আপনার মেয়ে এসে গাড়ির সামনে ঝাঁপ মেরেছে, অ্যাক্সিডেন্টটাই বলে। অতএব যখন বলছে যে সুইসাইড করেছে আপনার মেয়ে, তখন কিন্তু এর পেছনে একটা পরিষ্কার উদ্দেশ্য রয়েছে, পরিকল্পনা রয়েছে। এবার আমি কতগুলো কথায় আসি, যে ইন্দিরা মুখার্জি বলে পুলিশের যে অফিসার, মানে ওনার লজ্জা নেই, প্রথম দিন ওনার মিথ্যে কথা ধরা পড়ার পরে, মেয়েটির বাবা বলে দেওয়ার পরেও উনি পরের দিন আবার এসে প্রেস কনফারেন্স করছেন। এই যেটা অদ্ভুত তথ্য ওনারা দিচ্ছেন, যে এই ঘরটার মধ্যে একটা অংশ আমরা কর্ডন করে রেখেছিলাম, বাকি অংশটার ভিডিও আপনারা দেখছেন, ওখানে যা ভিড় হয়েছিল। আচ্ছা, আমি যেটা জানতে চাই, এটা কি কথাঞ্জলিতে লেখা আছে যে ঘরে খুন হয় এবং ধর্ষণ হয়, সেই গোটা ঘরটা ক্রাইম সিন হয় না, ঘরের একটা অংশ ক্রাইম সিন হয়, বাকি অংশটা রথের মেলার জন্য বরাদ্দ থাকে? এটা কোথায় লেখা আছে? ভারতের সংবিধানে তো লেখা থাকতে পারে না, পুলিশের ম্যানুয়ালে তো লেখা থাকতে পারে না। আমি কথাঞ্জলি পড়িনি, এক হতে পারে যে কথাঞ্জলিতে এটা লেখা আছে, উনি কথাঞ্জলি পড়ে পুলিশ অফিসার হয়েছেন। না হলে একটা ঘরের একটা অংশ বাদ দিয়ে বাকি অংশটা, যেটা কিনা ক্রাইম সিন, যেখানে এত বড় অপরাধ ঘটেছে, এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে স্বর্ণালী, সেই ভিড়ে আমরা কাদেরকে দেখছি? এক সন্দীপ ঘোষের ব্যক্তিগত উকিল থেকে শুরু করে ইত্যাদিদেরকে দেখছি। ডাক্তার যাকে দেখছি কাকে না, ফরেন্সিক মেডিসিনের যিনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত। অর্থাৎ দেখো, মানে আমি বলছি না যে তিনি ওখানে ফরেন্সিক ট্রেস মুছছিলেন, কিন্তু ওখানে কোনো মানে ঘটনাচক্রে ওখানে সেই সময় কোনো গাইনোকোলজিস্ট নেই, কি কোনো এন্ডোক্রিনোলজিস্ট নেই, আছেন কে না ফরেন্সিক মেডিসিনের ডাক্তার। যদি ফরেন্সিক ট্রেস মোছার থাকে, যিনি সেই কাজটা সবচেয়ে ভালো করতে পারবেন, ঘটনাচক্রে তিনি ওখানে উপস্থিত। এবার কী করছিলেন না করছিলেন সেটা তদন্তে ঠিক করে হলে আমরা জানতে পারবো, কিন্তু এইটা জাস্ট আমি বললাম। দেখো, একটা জিনিস কি, একটা অদ্ভুত একটা জিনিস তোমরা দেখবে, গত বছর যখন আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, আমাদের রাজ্যের কতগুলো বাচ্চা ছেলে মেয়ে যারা র্যাঙ্ক করলো, তারা কোনো রাজনৈতিক দলকে গালাগাল দেয়নি, কোনো নেতার নাম করেনি, তারা খালি বললো যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে, ছেলেমেয়েরা রাস্তায় চাকরি না পেয়ে বসে আছে, এটা খুব অন্যায়। ভারতে 4,500-এর ওপর রাজনৈতিক দল আছে, কারোর কোনো অসুবিধা হলো না, খালি একটা দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতাদের চুলকুনি শুরু হয়ে গেল। প্রেস কনফারেন্স করে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে ওদের নেতাগুলো বাচ্চা, মানে 16-17 বছরের বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে ট্রোলিং করা শুরু করে দিল। এরা পাকা মেয়ে, পাকা ছেলে, বাড়িতে বেশি বুঝে গেছে, বাবা মা সামলায় না, ছেলে মেয়েগুলোকে খালি চুরি, মানে জাল শিক্ষক নিয়োগে নিন্দে করেছে। তেমন ঘটনাটা এই কারণে বলছি,
পরশুদিন না তার আগের দিন অরিজিৎ সিং একটা এই আরজি করের ধর্ষণটাকে নিয়ে একটা গান করেছেন। কোনো রাজনৈতিক দলকে গালাগাল দেননি, কোনো পুলিশকে গালাগাল দেননি, কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ চাননি, তিনি খালি ধর্ষণের বিরুদ্ধে একটা গান করেছেন। কারোর তাতে কোনো অসুবিধা হলো না, খালি চুলকুনি হলো কুণাল ঘোষের। আজকে হঠাৎ করে বলে দিল অরিজিৎ সিংয়ের হচ্ছে ইয়ে করে যে এ তো হিন্দিতে কাজ করতে হয় বলে অন্য রাজ্যে ধর্ষণ নিয়ে কিছু বলতে পারে না, খালি পশ্চিমবাংলার ধর্ষণ নিয়ে বলে। এই যে মানে ধর্ষকদেরকে গালাগাল দিলে তৃণমূলের গায়ে লেগে যাচ্ছে, এইটা কেন হচ্ছে আমাদেরকে জানতে হবে। এই যে তুমি যে ফোঁস করার কথাটা বললে, মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন বলেছেন রামকৃষ্ণ কথামৃতকে কোট করে। এখন দেখো, রামকৃষ্ণ পরমহংসদেব অপরাধীর বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন, এরা প্রতিবাদীর বিরুদ্ধে ফোঁস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদীর বিরুদ্ধে ফোঁস করতে বলছে। শতরূপ এই রাজ্যে এমন একটা রাজ্য, এখানে অপরাধীরা গ্রেফতার হয় না, প্রতিবাদীরা গ্রেফতার হয়। আমি এইটাই, এবং তার পেছনে কারণটা কি দেখো, আজকে এই ভিডিওগুলো সামনে আসার পরে, অডিওগুলো সামনে আসার পরে এদের আর কিছু করার নেই। ঢুক গিলে এগুলোকে স্বীকার করতে হচ্ছে, পাল্টা পুলিশের অফিসারকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে না এটা এই হচ্ছে ব্যাপার ইত্যাদি। এর আগে পর্যন্ত আমরা জানি যে এই ঘটনাটা ঘটার আমাদের সামনে আসার পরে 2-3টে অডিও ক্লিপ ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল, যেখানে কতগুলো ঘটনা শুনে আমাদের সত্যি কথা বলতে আমাদের গা গুলোচ্ছিল যে এটা যদি এক শ্রেণীর ডাক্তার তারা চক্র বানিয়ে করে থাকে, মানে ডেড বডি ট্রাফিকিং থেকে শুরু করে আরও কি না, আমি সেগুলো বললে আমার বলতে অস্বস্তি হচ্ছে, আমি বলছি না। তখন আমরা কি দেখলাম, দুটো জিনিস। এক, পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ থেকে ফেসবুক কর্তৃপক্ষকে দিয়ে ওই ক্লিপগুলোকে ফেসবুক থেকে মুছে দেওয়া হচ্ছে। অপরদিকে যারা সেগুলোকে পোস্ট করছে বাড়ি থেকে তুলে এনে তাদেরকে দিয়ে ওগুলো ডিলিট করানো হচ্ছে। এবার আমি বলছি, ওগুলো যদি বানানো অডিও ক্লিপ হয়ে থাকে তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। যে ম্যানুফ্যাকচার, আজকে কোনো ব্যাপারই না, মেটাডেটা দেখে একটা ক্লিপ যে বানিয়েছে, তোমার ফোনে বানিয়ে থাকলে আমার ফোনে বানিয়ে থাকলে তোমাকে আমাকে ট্রেস করে গ্রেপ্তার করার কোনো ব্যাপার না। পুলিশ কিন্তু সেটা করছে না, খালি বলছে বাবা চেপে যাও, ডিলিট করিয়ে দিচ্ছে। আজকে আমাদের এটা পরিষ্কার দাবি, এই যে অডিও ক্লিপগুলো সেই সময় ভাইরাল হয়েছিল এবং যে কথাগুলো আমরা শুনেছিলাম, যেগুলো কিনা সরকার এবং পুলিশ চাদর চাপা দিতে চেয়েছিল, প্রতিটাকে নিয়ে তদন্ত করতে হবে। আর আমার শেষ কথা এই প্রসঙ্গে, দেখো আমার ধারণা খোলা মনে, আমি কোনো রাজনৈতিক জায়গা থেকেও এটা বলছি না, খোলা মনে বিচার করলে আমার ধারণা আমার সাথে একমত হতে আপনাদেরও অসুবিধা হবে না। দেখো আমাদের দেশে তো ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, যে কোনো রাজ্যেই কোনো অপরাধ হলে কিন্তু সিবিআই প্রথম দিন থেকে তার তদন্ত শুরু করে না, কোনো রাজ্যের ক্ষেত্রেই করে না, পুলিশ করে। এরকমও ঘটনা আছে আমাদের রাজ্যে 4 বছর 5 বছর পরে কোনো কেস সিবিআই হাতে যায় এবং সিবিআই সেগুলোকেও ক্র্যাক করে অনেক ক্ষেত্রে। কেননা একটা ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত শুরু করবেই বা কেন, আমাদের দেশের আইনেই তো সেই প্রভিশনটা নেই। আমি কথাটা এই কারণে বলছি, এই ঘটনাটা ঘটার কিন্তু 96 ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত করতে শুরু করেছে, যে এত তাড়াতাড়ি তদন্ত করার সুযোগও কিন্তু সিবিআই সব ক্ষেত্রে পায় না। ইটস রেয়ারেস্ট অফ রেয়ার। হাইকোর্টে যেদিন কেসটা গেল সিবিআই হাতে তদন্তটা হ্যান্ড ওভার করার, তোমরা জানো যাবতীয় নারদা সারদা থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা বালি সব ক্ষেত্রে 3 মাস 4 মাস 6 মাস হিয়ারিং হয়েছে, তারপরে কেস সিবিআইকে দেওয়া হয়েছে। এখানে 2-3 ঘন্টার মধ্যে জাজ সিবিআইকে দিয়ে দিলেন। এরপরও যদি সিবিআই বলে যে আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না, প্রমাণ নষ্ট হয়ে গেছে, অতএব আমরা কিছু করতে পারছি না, তাহলে এক, সিবিআই অফিসটাকে তুলে দিয়ে ওখানে একটা স্যান্ডো গেঞ্জির দোকান করা উচিত। 2, আমার যেটা ডাক্তারবাবুও বললেন, আমার পরিষ্কার কথা যে আজকে আমরা আমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের একটা অংশকে দিয়ে প্রমাণ ওখানে মোশানো হয়েছে। এই বিনীত গোয়েল ডাকবে না কেন, তাদেরকে কেন ডাকবে না, কেন জেরা করছে না, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিচ্ছে না? যদি মনে হয় কোথাও এই এভিডেন্সগুলো ট্যাম্পার করা হয়েছে, সেই রাস্তা তো রয়েছে সিবিআইয়ের সামনে। আজ ধরো আমি জাস্ট যে কথাটা বলছি, সুপ্রিম কোর্টের জাজ এত বড় কথা বললেন যে আমার 30 বছরের জীবনে আমি এই ঘটনা দেখিনি যে ভোরবেলা একটা বডি পাওয়া গেল, বডিটাকে পুড়িয়ে দেওয়ার পরে রাত্রি 11:15টায় পুলিশ এফআইআর করছে। আমার 30 বছরের জুডিশিয়াল ক্যারিয়ারে আমি জিনিস দেখিনি। যে পুলিশ এটা করলো সেই পুলিশের অফিসারকে ডেকে একবার সিবিআই জিজ্ঞেস করবে না যে হোয়াট টুক ইউ সো লং, কেন ভোর রাত্রিরে পাওয়া একটা ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর হলো রাত্রিবেলা। এবং আমার যেটা বলছি, সন্দীপ ঘোষকে নিয়ে আমরা এত আলোচনা করছি, কিন্তু বলতো কালকে থেকে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, কিন্তু এই কথাটা তো মেয়েটির বাবা মা প্রথম দিন থেকে বলে যাচ্ছেন যে আমাদেরকে বলা হয়নি, তারপর পুলিশের তরফ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অস্বীকার করা হয়েছে যে আমরা কখনোই বলিনি আত্মহত্যার কথা। আজকে প্রমাণ হচ্ছে, আজকে ফাইনালি অডিও আসার পর, অডিও ক্লিপ আসার পর আমরা জানতে পারলাম যে এটাই বলা হয়েছিল। শেষ হয়ে গেছে, আমি জাস্ট 10 সেকেন্ড আমি বলছি যে এবার এই কল রেকর্ডটা সামনে চলে আসার পরও এবং মেয়েটির বাবা মা প্রথম দিন থেকে বলার পরও সন্দীপ ঘোষকে নিয়ে এত কথা, এত তদন্ত হওয়াই উচিত। কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপারের নম্বর থেকে যে ফোনটা করেছে তাকে আজ অব্দি তুমি গ্রেপ্তার ছেড়ে দাও, জিজ্ঞাসাটা পর্যন্ত সিবিআই করলো না যে কে আপনাকে বলেছিল ফোন করে সুইসাইড বলতে একটা খুনকে। আমি নিঃসন্দেহে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্ন। আমি 100% একমত। আমি অর্চনাদি বলছেন, আর আমি অর্চনাদি এবং একই সঙ্গে নন্দিনীর কাছে আসবো, তবে তার আগে কয়েকটা বেসিক যে জায়গা নিঃসন্দেহে সিবিআই এর কাছে উত্তর চাওয়ার রয়েছে, সেই সময় চলে এসেছে, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই বাধ্য হয়ে আমি নই, সারা বাংলার মানুষ সিবিআই এর কাছে প্রশ্নের উত্তর চাইছে। এটাও ঘটনা যে পুলিশ যেগুলো করেছে এরপর
শুধুমাত্র বিনীত গোয়েল কেন, আমার তো মনে হয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কি তিনি এই ঘটনার সময় তিনি নিজে ক্লেম করেছেন, যদিও সেটা এআই কিনা আমি জানি না, তিনি বলেছেন তিনি নাকি টানা ফোনে ছিলেন দেহ দাহ করা পর্যন্ত ক্যামেরার সামনে বলেছিলেন। একদম এআই যা হয়েছে, এআই মানে হচ্ছে আমার ইচ্ছে। তিনি বা কি করে জেরার বাইরে থাকছেন? এই পরপর কয়েকটা প্রশ্ন দেখাবো। বুঝে নাও, মমতা ব্যানার্জি এটা এআই বলেছেন, এআই মানে হচ্ছে আমার ইচ্ছে। উনি বলতে চেয়েছেন যে আমার ইচ্ছে হচ্ছে আমি যা করেছি। আমি আসছি অর্চদির কাছে আসবো। অর্চদি পরপর কয়েকটা প্রশ্ন, আমি আসছি পরপর বেসিক যে প্রশ্নগুলো আমি উত্তর চাইবো। ঘটনার রাতে ঘটনাস্থলে কারা ছিল? এখনো পর্যন্ত ধোঁয়াশা। কি করে হয় ভাই? এখনো পর্যন্ত স্পষ্ট করা গেল না যে ঘটনাস্থলে ওই রাতে কারা কারা ছিল, সেই রাতে কি কি ঘটেছিল, কোন কোন ডাক্তার বা ইন্টার্ন সেদিন রাতে অভয়ের সঙ্গে ডিনার করেছিল, একই সঙ্গে কথা বলেছিল, সেই নামগুলো কারা, তাদের পলিগ্রাফ টেস্টটা কবে হবে, আর কবে হবে, কোথায় এক্স্যাক্টলি ধর্ষণ খুন করা হয়, উত্তর পাওয়া যাচ্ছে না। কারণ এটুকু স্পষ্ট, একবার বলা হয়েছিল আপনার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে এসেছি, একবার জানতে পারা গেছে তার মেয়ে পাশের এই সেমিনার রুমের পাশের রুমে রেস্ট করছিল, দেহটাকে টেনে নিয়ে সেমিনার রুমে নিয়ে আসা হয়। তাহলে এক্স্যাক্টলি কোথায় হয়েছে এখনো জানতে পারছি না আমরা। ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ, খুব জরুরি উত্তর জানা যাচ্ছে না। দোষী এক না একাধিক, এখনো ধোঁয়াশা। কেন পরিবারকে আত্মহত্যা বলা হলো, কার ইনস্ট্রাকশনে বলা হলো, ওই অ্যাসিস্ট্যান্ট সুপার কার ইনস্ট্রাকশনে ফোন করলেন বাড়িতে, কেন জানতে পারছি না এখনো। ময়নাতদন্তে মৃতের চুল আঁচড়ানো ছিল, কপালে ঘুমের ভঙ্গিতে হাত রাখা ছিল, কি করে সম্ভব? যার ওপর নারকীয় অত্যাচার হয়েছে তার চুল পাট করে আঁচড়ানো সম্ভব? আদৌ পসিবল? সেমিনার রুমের পাশেই ভাঙচুর করা হয়েছিল, কার অনুমতিতে সেখানে রিনোভেশন শুরু হয়েছিল? এখনো উত্তর দিতে পারছে না সিবিআই, পুলিশ এখনো চেপে রয়েছে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কেন তাহলে গ্রেপ্তার নয়? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অন্তত কেন গ্রেপ্তার করা হচ্ছে না কাউকে? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্ত কেন হয়েছিল সে উত্তর এখনো পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর দায়ের করলো না পোস্টমর্টেমের আগে, তার উত্তর পাওয়া গেল না। আমি নন্দিনীদের কাছে আসবো মহিলা কমিশনের ভূমিকা নিয়ে, এত বড় একটা কমিশন রয়েছে, তবে তার আগে খুব সংক্ষেপে অর্চনাদি কিছু বলতে চাইছেন? অর্চনা খুব সংক্ষেপে। আমার বক্তব্য হলো, রাজ্যের প্রত্যেকটা 10 কোটি মানুষের মতো আমিও চাই সিবিআই যত দ্রুত সম্ভব এগুলো বের করুক। সবাই তাই চায়, যদি সত্যি সত্যি সবাই বিচার চায়, সবাই চাইবে কি তদন্ত শেষ হোক। প্রশ্নগুলো তুমি করলে, এগুলো কারা করালো? প্রথম হলো প্রিন্সিপাল তৎকালীন সঞ্জয়, এবং আজকে বিনীত গোয়েল পুলিশ যে ছো মেরে চিলের মতো বডি নিয়ে ডিসপোজ করে দিল। পরবর্তীকালে থানায় যখন আরজিকর ভাঙচুর হলো, 3rd ফ্লোর ভেবে লেবার রুম তাকে তারা পরিকল্পিত ছিল, পরিকল্পিত গুন্ডা দিয়ে করলো, পুলিশ দাঁড়িয়ে রইলো, লুকিয়ে গেল, যা নির্দেশে হলো তাকে আজ অব্দি কাস্টডিতে নেওয়া বা তার কোয়েশ্চেনে সিবিআই করছে না। তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে আমাদের রাজ্যে আমরা যদি সত্যি অবহেয়াকে করার জন্য আমাদের সদিচ্ছা থাকে, আমরা কেন এই রাজ্যের যে কন্ট্রোলিং হেড স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সেই স্বাস্থ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, শি শুড নট বি ইন্টারোগেটেড। ঠিক, আমাদের তো এই কাজটা করতে হবে। আপনারা এই দাবিটা তুলছেন, আমার ভালো লাগলো যে এইগুলো এখনো অবধি হওয়া উচিত ছিল, সেগুলো অবধি হচ্ছে না। নন্দিনীর কাছে আমার লাস্ট প্রশ্ন, সন্দীপ ঘোষ রিজাইন করার পরে 4 ঘন্টার মধ্যে কেন ফিরে গেলেন? মহিলা কমিশন আজকে একটা অভিযান চললো বিজেপি তরফ থেকে নেওয়া হলো যে তালা লাগাও কর্মসূচি, মহিলা কমিশনে তালা লাগিয়ে দাও। আমার সত্যি প্রশ্ন, বলুন তো এই মহিলা কমিশনের কাজটা কি? একের পর এক ঘটনা ঘটে যায়। আমি দেখছিলাম যে পরপর কিছু পরিসংখ্যান, মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে এক এক ঘটনা ঘটেছে, এক এক ধরনের মন্তব্য করেছে। আমি জানি না, অনেকে বলেন নাকি মহিলা কমিশনের যিনি মাথায় বসেছেন তিনি নাকি এই সমস্ত রেপ ধর্ষণের খবর থেকে নাকি সিরিয়ালের স্ক্রিপ্ট লেখেন। এরা করেটা কি? হ্যাঁ, মানে ভালো লাগছে যে অনেক পরে এসে সবার মনে পড়লো যে মহিলা কমিশন কি করলেন। আমি কিন্তু এটার পরের দিনই লিখেছিলাম এবং বলেছিলাম যে মহিলা কমিশন কোথায়। তার থেকেও বড় কথা বলেছিলাম আমাদের মহিলা মানে নারী এবং কল্যাণ মন্ত্রী কোথায়, যিনি উন্নাও হাথরাস মণিপুরে এত স্টেটমেন্ট দেন, তিনি এত বড় রাজ্যের ন্যাক্কারজনক বিপর্যয়ে কেন একটাও স্টেটমেন্ট দিলেন না। আর আমি না একটা কথা বলতে চাই যে কালকে 3টে ভাইরাল অডিও এখানে আপনাদের শুনলাম, এই গলাগুলো শুনে না, যেটা শতরূপ বলছিল, আমার সঙ্গে আরেকটা কথাও মনে হচ্ছে যে কি অসম্ভব নিষ্পৃহ, এরকম একটা নিষ্ঠুর এবং নিষ্পৃহ এরকম একটা ঘটনা ঘটে গেছে। এটা তো সাধারণ মৃত্যু নয়। আর ওনারা পেশেন্ট কাকে বলছেন? এই মেয়েটি তো পেশেন্ট নয়, ইনি তো ওনাদের ওখানকার চাকুরিরত একজন ডাক্তার, মানে ক্লারিক্যাল কাজ করছেন। পেশেন্ট বেরিয়ে এলো, স্লিপ অফ টাং। উনি তো পেশেন্ট নন, উনি তো ডাক্তার। এই এত বড় কথা ওনারা বললেন কি করে পেশেন্ট?
উনি তো ওরা বলতে পারেন না তো এই কথাটা। এবং ওনাদের নিষ্পৃহতা দেখে আমার খুব অবাক লাগছে যে একটি মেয়ে এসে, হতভাগ্য মেয়ে এভাবে চলে গেছে, তাকে ওনারা এইভাবে কথা বলছেন কি করে? এই যে ওনারা কথাগুলো বলছেন না, এর পেছনেই ষড়যন্ত্রটা বেরিয়ে আসছে কিন্তু, যে ওনারা চাপা দিতে চাইছেন, ওনারা জিনিসটাকে ভুল পথে চালিত করতে চাইছেন। আর বারবার প্রথম দিন যেখানে দাঁড়িয়েছিলাম আজও সেখানে দাঁড়িয়ে আছি যে আমাদের রাজ্যের মহিলা কমিশন, নারী কল্যাণ মন্ত্রী, এত আমাদের এখানে যে মহিলাদের জন্য কাজ করার এনজিও, কারুর কোনো সদর্থক ভূমিকা কিন্তু এই ঘটনাটি নিয়ে দেখতে পাইনি। উচিত ছিল, সবাই দরজা বন্ধ করে বসে আছে। যারা নারীবাদী, যারা নারীদের নিয়ে এত কাজ করেন, কারুর চারটে মিছিলের সামনে হাঁটাটাই কিন্তু একমাত্র কাজ হতে পারে না, তার থেকে অনেক বড় কাজ আপনাদের করার ছিল, যেটা কেউ আপনারা করেননি। কিন্তু একদম সময় শেষ, এক লাইন কিন্তু সময় একদম শেষ। আমি নন্দিনীদির কথা ধরে একটা কথা বলছি, নন্দিনীদির কথা আমি 100% একমত। যে ফোনটা এসছে সেই ফোনটাকে যদি আপনারা ঠিক করে শোনেন, সেই ফোন যে ভাষায় কথা বলছে, আমি ধরে নিলাম ডেপুটি সুপার, আমরা তোকে উপস্থিত ছিলাম না, আমি ধরে নিচ্ছি, কিন্তু ডেপুটি সুপার হতে গেলে যে কোয়ালিফিকেশন লাগে সেই কোয়ালিফিকেশনে যে এক্স্যাক্টলি সেই কোয়ালিফিকেশনে যে কথা হতে পারে সেই কথা এটা নয়। এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ছত্রে জড়িয়ে রয়েছে। এবং আমি স্বর্ণালী আবার বলছি, ডেপুটি সুপার হতে গেলে আমরা যে ভোকাবুলারি থাকা উচিত সেই ভোকাবুলারি কিন্তু ওখানে ছিল না। অতএব ফাঁক অনেকগুলো জায়গাতে রয়েছে। আমি আবারও বলছি, আমাদের রোজ এই প্রশ্নগুলো করে চলেছি, কারণ একটাই, যে এই মুহূর্তে কোনো রং নয়, কোনো দল নয়, কোনো পক্ষ নয়, একটাই পক্ষ, অভয়ের পক্ষ, আর তার বিপক্ষে যারা রয়েছেন তারা কপিল সিব্বলের পক্ষ, অর্থাৎ ধর্ষকের পক্ষ। এর বাইরে এই মুহূর্তে আর কোনো তৃতীয় পক্ষ বলে কিছু নেই। এর জবাবদিহি করতে হবে পুলিশকে, জবাবদিহি করতে হবে সিবিআইকে, করতেই হবে, কারণ তাদের কাছে আর কোনো অপশন নেই। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলো। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।